আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা খবর এসেছে, চিটাগাং পোর্টের খুব বড় একটা অংশ ডাবল মুরিং যেই এলাকাটা আছে সেই বন্দরের ব্যবস্থাপনা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে মংলা বন্দরের ব্যবস্থাপনাটা চীনকে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছি দেশের বন্দরগুলোর ব্যবস্থাপনা মোটামুটিভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমাদের যে গভীর সমুদ্র বন্দর যেটা হচ্ছে মাতার বাড়ি, সেটার ব্যবস্থাপনাটাও হয়তো দেশি, যেহেতু গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের কারো কোনো এক্সপার্টিজ নাই, সুতরাং সেটার ব্যবস্থাপনাও বিদেশিদের হাতে থাকবে, সেটা আমরা আগে থেকেই ধারণা করে নিতে পারি। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি দেশের বন্দর, আমাদের অর্থনীতির যে প্রাণভ্রমরা, আমাদের ন্যাশনাল সিকিউরিটির যে অন্যতম একটা এলাকা, যে ওখানে যদি একটু আনরেস্ট তৈরি হয়, কয়েকদিন যদি বন্দর বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের কি হবে? বাংলাদেশের লাইফ লাইন, বাংলাদেশের ব্লাড, বাংলাদেশের যেটাকে বলে খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা, বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থাপনা সব কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে ন্যাশনাল সিকিউরিটির উপরে এত বড় একটা ইম্পর্টেন্সের একটা জায়গা ইউনূস সরকার খুব সহজেই, আমি জানি না কী চিন্তা করে তারা তুলে দিচ্ছে, এবং তাদের সেই সক্ষমতা, তাদেরকে সেই যোগ্যতাটা তাদেরকে জনগণ দিয়েছে কিনা, তারা এত বড় একটা ডিসিশন যে তারা নিচ্ছে, তাদেরকে এই ডিসিশন নেওয়ার যেই ক্ষমতাটা জনগণ তাদেরকে দিয়েছে কিনা, নাকি তারা যেটাকে বলে কি জানি একটা কথা আছে না, তুমি কোন হরিদাস পাল, তারা কি হরিদাস পালের মতো করে তাদের মানে গায়ে মানানা আপনি মোড়ল টাইপের নিজেদের ক্ষমতাটা তারা নানা জায়গাতে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত অথবা আওয়ামী লীগ অথবা বাংলাদেশের সাধারণ জনগণ, তাদের এই ব্যাপারে কোনো রকমের মন্তব্য নাই কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কাজ ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে উত্তরণ করা, নির্বাচন দিয়ে খুব সহজেই তার যেখানে সফলতা ছিল, তিনি যেটা বাগাড়ম্বর করে বলেছিলেন আমরা সফল মানুষ, তারা সেখানে চলে যাবেন। তারা সংস্কারও কাজ করছেন না, তারা নির্বাচনের পথেও হাঁটছেন না। তারা প্রথম ইনিংস শেষ করেছেন, কি করেছেন কেউ জানে না। দ্বিতীয় ইনিংসে কি হচ্ছে না হচ্ছে সেটারও কোনো কিছু জনগণ জানে না। শুধু জানে তিনি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন, নানা জনের সাথে বৈঠক টৈঠক করে বেড়াচ্ছেন, এবং জনগণের অগোচরে, সংসদের অগোচরে, জনপ্রতিনিধিদের অগোচরে, রাজনৈতিক দলগুলোর অগোচরে তিনি অনেক ডিসিশন নিচ্ছেন, যে ডিসিশনগুলো লং টার্মে বাংলাদেশের জন্য অনেক 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 চ্যালেঞ্জিং কিছু ইঙ্গিত দেয়। তাহলে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বাংলাদেশের জন্য বলছি, আমরা ইউনূসের জন্য বলছি না, বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত বা আওয়ামী লীগ তাদের পক্ষ হয়েও বলছেন। আমরা যা কিছু বলছি সব বাংলাদেশের জন্য বলছি, কারণ আমরা এই মুহূর্তে যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনগুলোর এফেক্টটা পড়বে 5 বছর পরে, 10 বছর পরে। আমরা অলরেডি দেখেছি 9 মাসের এফেক্টটা কী হয়েছে। আমাদের জিডিপি 7 থেকে 3-এ নেমে গেছে, তার মানে 60% কমে গেছে, এবং আমাদের কমার ট্রেন্ডেই আছে, জিনিসটা বাড়ার ট্রেন্ডে নাই। কেননা একটা ট্রেন্ড বলে একটা ব্যাপার আছে না, এখানে এটা কোথায় গিয়ে থামে, কোথায় গিয়ে বেস লাইনটা পায়, তার উপর কিন্তু বেস করে আমাদের অর্থনীতি উন্নতি হবে নাকি অবনতি হবে সামনে সেটা বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি অবনতিশীল ট্রেন্ডে বাংলাদেশের ইকোনমি আছে। অলরেডি আমাদের IMF, ওয়ার্ল্ড ব্যাংক কোনোরকম ঋণ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তারা মনে করছে বাংলাদেশের ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা বাংলাদেশের এখন আর নাই। কারণ বাংলাদেশে অলরেডি $100 বিলিয়ন কী আছে, ঋণ আছে। সেখানে বাংলাদেশের রিজার্ভ আছে মাত্র $25 বিলিয়ন। সুতরাং $75 বিলিয়ন বাংলাদেশের অলরেডি দেনা টাইপের একটা ব্যাপার আছে। সুতরাং এই অবস্থায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কী কাজ করছেন, এগুলো অর্থনীতিকে ধ্বংসের প্রান্তে তিনি নিয়ে যাচ্ছেন, এবং এমন যুগান্তরকারী, এমন ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্স ইস্যুতে তিনি ডিসিশন নিচ্ছেন। ডিসিশনগুলো ক্ষমতা তাকে জনগণ দেয়নি, তাকে রাজনৈতিক দলগুলোর দেয়নি। আমি জানি না তারেক রহমান অথবা বিএনপির যে নীতি নির্ধারণী যারা আছেন তারা এই ব্যাপারে কোনো কথা বলছেন না কেন, ক্ষমতা নিয়ে চিন্তা করতে গেলে দেশকে নিয়ে চিন্তা করতে হবে। দেশকে সিকিউর করা না গেলে ক্ষমতাকে সিকিউর করা যাবে না। সুতরাং বাংলাদেশের মনে হয় এই ব্যাপারে কথা বলা উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ।